সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আজকের আলোচনা স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার ঘোষণা এবং কিছু কথা। স্বাধীনতার অর্ধশত বছরের বেশি সময় পার হলেও ঘোষণা নিয়ে বিতর্কের শেষ নাই। বাংলাদেশ নামক রাষ্ট্রের বীজ লাহোর প্রস্তাবের ভিতর নিহিত, তাই লাহোর প্রস্তাব থেকে শুরু করা যাক। 1940 সালের 23শে মার্চ লাহোর অধিবেশনে শেরে বাংলাকে ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তের যে প্রস্তাব দেন তা ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। আর এর ভিত্তিতে ইতিহাসে প্রথম প্রায় 1,500 কিলোমিটার এর দূরত্বে দুইটি মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে একটি মুসলিম রাষ্ট্রের জন্ম হয়, যার নাম পাকিস্তান। দুই অঞ্চলের মাঝখানে 1,500 কিলোমিটার পাকিস্তানের শত্রু রাষ্ট্র ভারত। তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাঙালি জাতিকে রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল বিষয়ে পশ্চিমাদের নিষ্পেষণে বাঙালিদের আলাদা রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করে। বহুবিধ বঞ্চনায় 70-এর নির্বাচনে বাঙালির বিপুল বিজয়ে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তরে তালবাহানা করলে বাঙালি জাতি স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে ওঠে। জনগণের ম্যান্ডেটে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় যখন শেখ মুজিবুর রহমান। মুক্তিপাগল বাঙালিদের সামলাতে শেখ মুজিবুর রহমান ডাবল গেম খেলতে শুরু করেন। শেখ মুজিবুর রহমানের হাই ভোল্টেজ মন্ত্রণা সভার ত্রিরত্ন তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে যুক্ত হতেন স্বাধীনতার আলোচনায়, আর প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে যুক্ত হন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ করতে, যার বাস্তব উদাহরণ স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন বাংলার সূর্য সন্তান আসমা আব্দুর রব। স্বাধীনতার ইশতেহার পাঠ করেন আরেক গর্বিত সন্তান শাহজাহান সিরাজ। ডাবল গেমের চূড়ান্ত নাটক মঞ্চস্থ হয় 7ই মার্চের ভাষণে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শপথবদ্ধ রাজনীতিবিদ দাবিকারী গৃহপালিত তথাকথিত বিচারপতিরা যাকে স্বাধীনতার ঘোষণা বলে রায় দিয়েছেন। 7ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা মেনে নিলে স্বাধীনতার ঘোষণার পর পৃথিবীতে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যে অস্ত্র হাতে না নিয়ে আলোচনার টেবিলে বসেছে। ফেরা যাক আবার 7ই মার্চের ভাষণে। শেখ মুজিবুর রহমানের ভাষায়, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপর ভেবে দেখব আমরা বৈঠকে বসব কি না। ক্ষমতা হস্তান্তর করলে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণার কোনো প্রসঙ্গই এখানে আর থাকে না। মূলত অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নামক মূলা ঝুলিয়ে রাজনীতির মঞ্চ কাঁপানো শেখ মুজিবকে আলোচনার টেবিলে রেখে পাকিস্তানি জান্তা বিপুল পরিমাণ অস্ত্র ও সৈন্য পূর্ব পাকিস্তানে প্রেরণ করে। দেশপ্রেমিক সামরিক কর্মকর্তারা মুজিবকে অবহিত করলেও মুজিব ছিলেন উদাসীন, কারণ মুজিবুর রহমান ভালো রাজনৈতিক নেতা হলেও ভালো সংগঠক ছিলেন না। মুক্তিকামী তাজউদ্দিন বাস্তবতা বুঝতে পেরে পূর্ব পরিকল্পনা অনুসারে 25শে মার্চ সন্ধ্যা 7টায় শেখ মুজিবকে নিয়ে আত্মগোপনে যাওয়ার জন্য মুজিবুর রহমানের বাসায় আসেন। সঙ্গে নিয়ে আসেন টেপ রেকর্ডার, লিখিত স্বাধীনতার ঘোষণাপত্র। শেখ মুজিবের কণ্ঠে ঘোষণা রেকর্ড ও ঘোষণাপত্র স্বাক্ষরের উদ্দেশ্যে, যা হোটেল কন্টিনেন্টালে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের নিকট হস্তান্তর করা হবে বহির্বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে। শেখ মুজিব তাজউদ্দিনের সঙ্গে যেতে অস্বীকার করলে তাজউদ্দিন স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর ও টেপ রেকর্ডারে ঘোষণা রেকর্ড করতে চান। শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শাস্তির অজুহাত তুলে ধরেন। তাজউদ্দিন আলোচনার ফাঁকে বেগম মুজিবকে দেখতে পান নেতার ঢোলা পায়জামায় ফিতা ভরতে ও জামা কাপড় গুছাতে, যেন অনির্দিষ্টকালের যাত্রার প্রস্তুতি। তাজউদ্দিন বলেই ফেলেন, সমগ্র জাতিকে যুদ্ধের মুখে রেখে আপনি যাচ্ছেন আত্মসমর্পণ করতে। বাকপটু মুজিব উত্তরে বলে, বাসায় যে নাকে তৈল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল ডাকছি। যে লোকটা 25 তারিখ সন্ধ্যায় তার সেকেন্ড ইন কমান্ডকে বলে 27 তারিখ হরতাল, তাকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য রাজনৈতিক অর্বাচীনরা দিনরাত গলদঘর্ম হয়ে মিথ্যার পাহাড় গড়ে তুলেছে। শেখ মুজিবকে সঠিক পথে আনতে ব্যর্থ হয়ে রাত 9টায় তাজউদ্দিন নিজ গৃহে ফিরে দেখতে পান নূরজাহান মোর্শেদকে, যে শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার দৌড়ে অনেকটা আগানো।
যার প্রমাণ স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের মন্ত্রিসভায় সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছিলেন এই নূরজাহান মোর্শেদ। তাজউদ্দিনের বিধ্বস্ত মূর্তি মন্ত্রিসভার আলোচনা থেকে নূরজাহান মোর্শেদকে বিরত রাখে। তাজউদ্দিন শেখ মুজিবের বাসা থেকে বের হওয়ার পর মুজিবের ত্রিরত্নের অপর দুই রত্ন ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রবেশ করে মুজিবকে নিয়ে আত্মগোপনে যাওয়ার জন্য। মঞ্চ কাঁপানো শেখ মুজিব তাদের কাঁধে হাত রেখে বলেন, দিস ইজ মাই অর্ডার, এই মুহূর্তে আমার গৃহ ত্যাগ করো। উপায়ন্তর না পেয়ে তারা তাজউদ্দিনের বাসায় যায়। রাত 11টা। ততক্ষণে ইপিআর সহ নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি হানাদাররা হামলে পড়েছে। শেখ মুজিবকে ছাড়া বাকি ত্রিরত্ন একই গাড়িতে চেপে আত্মগোপনের উদ্দেশ্যে রওনা হলেও ধানমন্ডির 18 নম্বর এসে নিরাপত্তার অজুহাতে ডক্টর কামাল নেমে পড়েন। বাকি দুইজন ইঞ্জিনিয়ার গফুর হোসেনের লালমাটিয়ার বাসায় অবস্থান করেন। পরবর্তীতে সময় সুযোগ বুঝে ভারতে গমন করেন। বাংলার নিরস্ত্র মানুষের উপর যখন হায়েনার বিষাক্ত থাবা, তখন রাজনৈতিক নেতারা ভারত পলায়নের প্রতিযোগিতায় ব্যস্ত। ঠিক এমন ক্রান্তিকালে বাংলার সূর্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট ঘোষণা করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্নেল ঝাঞ্জুয়া, রশিদ আহমেদ ঝাঞ্জুয়াকে বন্দি ও আরও কিছু পাকিস্তানি সৈন্যকে বন্দি করে কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমানের সেই ঘোষণা মুহূর্তেই অগ্নি স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বাঙালি আবার ফিরে দাঁড়ায়। শুরু হয় মুক্তিযুদ্ধ। সর্বাধিনায়ক এমএজি ওসমানীর নেতৃত্বে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়, যার একটি সেক্টরের দায়িত্বে মেজর জিয়াউর রহমান। এই 11টি সেক্টরের মধ্যে কোনো সেক্টরে কোনো রাজনৈতিক নেতা ছিল না। সব মেজররা এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। মুজিবুর রহমানের পরিবার যেন গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, তাই তার পরিবার তার বাসায় ছিলেন। পাকিস্তানি জান্তা তাদেরকে নিয়ে একটি বাসা ভাড়া করে সেখানে রাখেন এবং তাদের হেফাজতে বাজার সহ নিত্যপণ্য সব সরবরাহ করেন। এমনকি শেখ হাসিনা সজীব ওয়াজিদ জয়কে জন্ম দিতে যেয়ে পাকিস্তানিদের গাড়িতে হাসপাতালে যান এবং সেখান থেকে সুস্থ হয়ে আবার সেই নির্দিষ্ট বাসায় ফিরে আসেন। পাকিস্তানিদের তরফ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না শেখ পরিবারের জন্য। অপরদিকে বাঘে তাড়ানো হরিণীর মতো এই গলি থেকে ওই গলিতে শিশু পুত্রদের নিয়ে খালেদা জিয়া পালাইয়ে বেরিয়েছেন। তার একটি চেককে ধরে সূত্র ধরে তাকে অ্যারেস্ট করে তার শিশুপুত্র সহ কারাগারে নিক্ষেপ করে। পাকিস্তানিদের মোস্ট ওয়ান্টেড ছিল দুইজন ব্যক্তি, একজন তাজউদ্দিন আহমেদ, একজন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তবে আর্মি অ্যাক্টে জিয়াউর রহমানের ন্যূনতম শাস্তি ছিল মৃত্যুদণ্ড, যেখানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করতে পারে নাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের সম্মুখীন হওয়ার ভয়ে। এবার আসি ডক্টর কামাল হোসেনের গল্পে। সেই যে 25শে মার্চ 18 নম্বর থেকে হারিয়ে গেলেন, তাকে পাওয়া গেল পাকিস্তান ফেরত শেখ মুজিবুর রহমানের সঙ্গে। শোনা যায় তিনি পালিয়ে পাকিস্তানে শ্বশুরবাড়ি মেজর সাহেবের বাসায় জামাইয়া ধরেছিলেন, আর কারাগারে শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানি জান্তার মাঝখানে দোভাষীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের দুর্ভাগ্য এদেশের ইতিহাস রাজনীতিবিদগণ লেখে, কোনো ইতিহাসবিদরা লিখে না, যার জন্য এদেশের মানুষ বারবার ধোঁকায় পড়ে। এদেশের ইতিহাসবিদদের লেখার আহ্বান জানাই। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।